নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। তৃণমূলের সংসদীয় দল, বিশেষ করে লোকসভার যারা সাংসদ আছে, দল ভেঙে বেরিয়ে যাওয়া, 20 জন আলাদা করে এবং নিজেদের আসল তৃণমূল বলে দাবি টাবি করা, এইসব তো সব লাটে উঠে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠির পরেই। এখন আবার দলের মধ্যে লাইন নিয়ে এক বিরোধ দেখা দিয়েছে। প্রথমে দল ভাঙার যিনি কারিগর ছিলেন বলে শোনা যাচ্ছিল যে কাকলি ঘোষ দস্তিদার এমপি, তার সঙ্গে আবার শেষ যিনি সংযোজন হয়েছেন সে সুদীপ বন্দ্যোপাধ্যায়, যে তারা কোন লাইনে থাকবেন সেই নিয়ে একটা বিরোধ দেখা দিচ্ছে। তো এই বিরোধের পরে বা এই তৃণমূল ছাড়ার পরে তারা এখন ওই এনসিপিআইতে জয়েন করেছেন। সেখানে আবার বিপদে পড়েছেন 3 সাংসদ, ওই দলের লাইন কি হবে তাই নিয়ে। তো এইটার এখন যা অবস্থা তাতে হচ্ছে যে তারা কোন লাইনে খেলবেন, যে বিজেপির লাইনে খেলবেন না অ্যান্টি বিজেপি লাইনে খেলবেন, কে কোন লাইনে খেলবেন, সুদীপ ব্যানার্জির পথ ধরে খেলবেন না কাকলি ঘোষ দস্তিদারের পথ ধরে খেলবেন, এই নিয়ে এমপিরাও একটু দ্বিধাগ্রস্ত। মানে তৃণমূল ছেড়ে সদ্য যারা ভালো তৃণমূল বলুন বা যারা এখন এনসিপিআই এর সাংসদ, তারা একটু পড়েছেন ফাপড়ে। তো আজকের আমি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আরো করব যে একটা সংসদীয় দল, যারা পার্টি নয়, সংসদীয় দল চাইলেই হচ্ছে দলের দখল নিতে পারে না, তা নিয়ে কিছু হচ্ছে সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। তো সেই ভিডিওর বিস্তারিত আলোচনার আগে আমি দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করছি যে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি একটু ভিডিও বানাতে উৎসাহিত হব। এবং সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি আপনারা প্রেস করুন এবং অল অপশন বাটনটি চাপুন, যাতে আমার ভিডিও আপনারা সময় মতো পেয়ে যেতে পারেন। এবং দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব, যদি ভিডিও আমার ভালো লাগে তাহলে হচ্ছে আপনারা বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন। তো আসছি যে প্রথমে তো দল ভাঙা হলো, 17, 18, 19, 20 এরকম সংখ্যা টঙ্কা হচ্ছিল। হয়েটাই যাক, শেষ পর্যন্ত 20 জন নাকি সই করেছেন, করে স্পিকারকে চিঠি দিয়েছিলেন যে তারা হচ্ছে আলাদা ব্লকে বসতে চান, তারা তৃণমূলেরই সাংসদ। কিন্তু সেটাতে বাদ সেধেছে রবিবার দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক চিঠি নিয়ে। তিনি স্পিকারকে যে চিঠিটা দিয়েছেন লোকসভার দলনেতা হিসাবে, যে চিঠি তৃণমূলের এমপি সাগরিকা ঘোষ এবং কীর্তি আজাদ রবিবার বিকেলে স্পিকারের কাছে পৌঁছে দিয়েছিলেন। তো সেই চিঠিতে অভিষেকের মূল যেটা ছিল সেটা হচ্ছে যে তৃণমূল একটাই যে দল এবং কোন পৃথক গোষ্ঠীকে আপনারা স্বীকৃতি দেবেন না, তৃণমূল একটাই এবং তৃণমূল একটি অখণ্ড রাজনৈতিক দল। আইনত লোকসভায় যে সংসদীয় দল রয়েছে সেখানে মূল রাজনৈতিক দলের উপরই নির্ভরশীল এবং তা এই রাজনৈতিক দলেরই একটি অবিচ্ছেদ্য অঙ্গ। এই একইভাবে একজন করে লোকসভার দলনেতা এবং হুইপ আছেন। সাংসদেরা কখনো যে একই দলের মধ্যে নিজেদের ইচ্ছে মতো গোষ্ঠী তৈরি করতে পারে না। তিনি ওই 2023 সালের সুভাষ দেশাই বনাম যে বলে রাজ্যপালের প্রিন্সিপাল সেক্রেটারি যে মামলা মহারাষ্ট্রের, সেই মামলার রেফারেন্স তুলে দেওয়া হয়েছিল। শোনা গিয়েছে যে এই চিঠির ড্রাফটিং এ নাকি কপিল সিব্বল আইনজীবী, অভিষেক মনু সিংভি এবং তৃণমূলের যে রাজ্যসভার সাংসদ রয়েছেন মেনকা গুরুস্বামী, তারা 3 জনেই মিলেই চিঠিটি তৈরি করেছিলেন, মানে ড্রাফটটি তৈরি করেছিলেন, যে চিঠিটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পিকারকে দিয়েছেন। তো এই চিঠি পাওয়ার পরই হচ্ছে টনক নড়ে যায় বিজেপি শিবিরে এবং হচ্ছে বিক্ষুব্ধ তৃণমূলের যারা সাংসদ রয়েছে তাদের, যে এইভাবে তৃণমূলের দলে থেকে হচ্ছে দল ভাঙিয়ে আলাদা করে ব্লক করে বসে যাবে না, এটা সম্ভব নয়। তো তারপরে তারা এনসিপিআইতে জয়েন করেন, একই নামগোত্রহীন একটি দলে জয়েন করেছেন, করে নিজেরা দাবি করেছেন আমরা জয়েন করেছি, করে হচ্ছে তারা স্পিকারের কাছে বলেছেন যে তাদেরকে আলাদা স্বীকৃতি দিতে, তারা এনডিএ শরিক হিসেবে তারা থাকবেন। কিন্তু এই এনডিএ শরিক হিসেবে থাকতে গিয়েই হচ্ছে এখন বাদ সেধেছে যে 3 জন, মানে গত 3-4 দিন ধরে 3 জন সাংসদ হচ্ছে খুব অরিড, তারা খুব ভয় পেয়ে গেছেন যে তারা হচ্ছে যে বিপদে পড়বেন এই ভেবে তারা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করছেন যে আমরা, মানে তারা বলতে চাইছেন যে তারা যে এই মানে বিজেপির সঙ্গে থাকলে বা ওই একই বন্ধনীতে থাকলে তাদের নিরাপত্তা প্রশ্ন জড়িত, মানে তারা ভয় পাচ্ছেন যে তারা গিয়ে এলাকাতে তাদের সমস্যা হতে পারে এবং নিজেদের রাজনীতিটাও তাদের গোল্লায় যেতে পারে, এইসব নিয়ে তারা আতঙ্কিত। তো এই কারণেই যেহেতু সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি ধর্মনিরপেক্ষ বলেই পরিচিত, এতদিন ধরে তিনি নিজেকে সেটাই তুলে ধরেছেন, তাই তাদের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করছেন যে কি করা যায়। এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় হচ্ছে
সম্প্রতি সংবাদ মাধ্যমকে যেসব ধরনের কথা বলেছে, কারণ এই 3 সংখ্যালঘু সাংসদ মুর্শিদাবাদের তারা বুঝতে পারছেন যে এই বিজেপির ব্লকে ঢুকে গেলে তাদের ভবিষ্যৎ কি, ভবিষ্যৎ নিয়ে তারা বিপদে পড়বেন এবং নিরাপত্তা প্রশ্ন মানে এলাকায় ঢুকলে ফুকলে তাদের বিরুদ্ধে বিক্ষোভ টিক্ষোভ হতে পারে, এই একটা তারা আশঙ্কা করছেন। এখন না দিল্লিতে কাটিয়ে দেবেন, কিছুদিন চলে গেল, কিন্তু যারা তাকে ভোট দিয়েছেন এরা বুঝতে পারছেন যে তাদের ভোট বেসটা হচ্ছে মূলত সংখ্যালঘু ভোট বেস। আবু তাহের খান, খলিলুর রহমান, এবং মানে মুর্শিদাবাদের আবু তাহের খান, জঙ্গিপুরে খলিলুর রহমান এবং হচ্ছে বহরমপুরের ইউসুফ পাঠান, তারা ভয় পাচ্ছেন, নিরাপত্তা নিয়ে ভয় পাচ্ছেন এবং তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভয় পাচ্ছেন যে বিজেপির ব্লকে ঢুকে গেলে তারা বিপদে পড়তে পারেন। তো সুদীপ বন্দ্যোপাধ্যায় যেটা হচ্ছে সংবাদ মাধ্যমকে বলেছেন যে এখনই আমি বলছি না যে নরেন্দ্র মোদীর নির্দেশিত পথই আমার পথ, ভবিষ্যতে কি হবে তা ভবিষ্যতেই বলা যাবে। এমনকি তিনি বলেছেন যে সব সংসদই নিজ নিজ এলাকার উন্নয়নের স্বার্থে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে সহযোগিতা করবেন। পাশাপাশি তিনি বলেছেন যে আমার স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায় কখনো কংগ্রেস করেননি, তিনি যে দিদিকে দেখে তৃণমূলে এসে 5 বার বিধায়ক হয়েছেন, তিনি তৃণমূলেই থাকবেন, আমি আপত্তি করিনি। আমি নিজে কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম ধরে রাখিনি, সর্বত্র নেত্রী বলি এবং লিখি। তো এইসব হচ্ছে সুদীপ এখন নিজেকে একটু ধর্মনিরপেক্ষ, একটু বিজেপির যে কি বলে দ্বন্দ্ব থেকে একটু আলাদা থাকতে চাইছেন। কিন্তু কাকলি ঘোষ দস্তিদার তিনি আবার একটু অ্যাগ্রেসিভ। তিনি যেগুলো সংবাদ মাধ্যমকে হচ্ছে যেটা বলছেন যে মোদী শাহের পথই হচ্ছে নতুন দলটির পথ, মানে এনসিপিআই যেটাতে তারা জয়েন করেছেন এবং তারা এনডিএর পাশেই রয়েছেন। তাদের মানে কাকলি দুদিন আগে সংসদীয় কমিটির বৈঠকে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রকের, তো সেখান থেকে বেরিয়ে কাকলি বলেছিলেন যে আমাদের ব্লক সদ্য অন্য একটি দলের সঙ্গে মিশেছে, আমাদের ব্লক মানে তৃণমূলের যারা বিক্ষুব্ধ সাংসদ, আমাদের একটু ক্ষিপ্ত হতে দিন, আমরা সবাই একসঙ্গে এনডিএতে কাজ করব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির নেতৃত্বে এই মিশে যাওয়ার ব্যাপারটি তারা খেয়াল রেখেছেন। তো কাকলি হচ্ছে একটু এনডিএ মানে নরেন্দ্র মোদী অমিত শাহর নেতৃত্বে চলবো, তাদের কথা মতো এইরকম পথে যেতে চাইছেন। সুদীপ ব্যানার্জিরা একটু অন্য সুরে কথা বলছেন, অনেক এমপিরা আবার একটু অন্যরকম কথা বলছেন। দেব যেমন বলেছিলেন সইটই করে এসে দিল্লিতে, বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ছাড়বো না, তিনি আমার কি বলে তাকে আমি ভালোবাসি, যতদিন তিনি বেঁচে থাকবেন আমি তাকে অনুসরণ করবো, এইসব নানান ধরনের কথাবার্তা সব এমপিরা এখন বলা বলি করছেন। তো শেষে যেটা বলি যে এই অভিষেক ব্যানার্জির চিঠি পাওয়ার পরে আমি কয়েকজন আইনজ্ঞের সঙ্গে কথা বলছিলাম, তাদের পরিষ্কার কথা যে অনেকেই ভাবছেন যে এমপি এমএলএ দিয়েই বোধহয় হচ্ছে একটা দল দখল করে নেওয়া যায়। দলটা ওইভাবে দখল করা যায় না, কারণ হচ্ছে পরিষদীয় দল মানে বিধানসভায় যারা বিধায়ক থাকেন এবং সংসদীয় দল সংসদে যারা সাংসদ থাকেন, তারা একটি পার্টির হচ্ছে পার্টিকেই রিকগনিশন দেয় হচ্ছে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন পার্টির কাছে টিকিট পাঠায়, পার্টি হচ্ছে যেই আসনে যাকে যাকে মনোনীত করে তো পার্টি সেই টিকিটটা তাকে দেয়, মানে ইলেকশন কমিশনের যে চিঠিটা সিম্বলের চিঠিটা, সেই পার্টির সিম্বল পেয়ে তিনি জিতে এমপি বা এমএলএ হন। তা 20 জন এমপি বেরিয়ে গেলেন এবং হচ্ছে ধরুন 60 জন বিধায়ক বেরিয়ে গেলেন, 60 জন আর 20 জন তো পার্টি নয়, পার্টি মানে তো হচ্ছে একটা বৃহৎ ব্যাপার, মানে একটা পার্টির একটা স্টেট কমিটি, যদি স্টেট লেভেল পার্টি হয় তার ডিস্ট্রিক্ট কমিটি, তার ব্লক কমিটি, তার টাউন কমিটি, তার অঞ্চল কমিটি, তার ফ্রন্টাল অর্গানাইজেশন, একটা বিরাট সংখ্যক মানুষ হচ্ছে পার্টির অফিস বেয়ারার হিসেবে থাকেন। তো সেটা হচ্ছে পার্টি, সেই পার্টি কাউকে হচ্ছে টিকিট দিয়ে বিধায়ক বা সাংসদ নির্বাচিত করেছে, মানে তাদেরকে টিকিট দেওয়া তারা নির্বাচিত হয়েছে। তা 20টা লোক হচ্ছে সেই পার্টির টিকিটে জিতে এসে তারা বলে দিলেন যে আমরাই পার্টির মালিক, মানে আমার দলটা আমাদের হয়ে গেল, নামটা দলের নাম আমরা পেয়ে গেলাম, দলের সিম্বল আমরা পেয়ে গেলাম, তা তো বিষয়টা নয়। পার্টি টোটাল স্ট্রাকচারে যতগুলো লোক আছে সবাই পার্টি, এই 20টা লোক বা এই 60টা লোক তারা পার্টির টিকিটে পার্টির প্রতীকে নির্বাচিত হয়ে তারা বিধায়ক বা সাংসদ হয়েছে, তারা দাবি করলেই হচ্ছে পার্টিটা তাদের হয়ে যায় না। কারণ হচ্ছে আমাদের যে বা পরিষ্কার যে আমাদের সংবিধানের যে 10 শিডিউলে যেসব জিনিসগুলো রয়েছে, তা তৃণমূল কাউকে বহিষ্কার করেনি বা সাসপেন্ড করেনি যারা দল ছেড়ে গেছেন। বহিষ্কার করে দিলে তারা কিছুটা মুক্তি পেতেন, তাহলে হয়তো তারা হচ্ছে একটা নিজেদের মধ্যে করে একটা কিছু করতে পারতেন। কিন্তু আমি তৃণমূল ছেড়ে বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে হচ্ছে আমি একটা দলে ঢুকে গেলাম, ঢুকে গিয়ে হচ্ছে আসলে এই অভিষেকের চিঠি পাওয়ার পরেই বুঝতে পেরেছি যে ওইভাবে আলাদা ব্লক করে বসা যাবে না, সেটা বেআইনি হয়ে যাবে।
তো এখন বসে গেলাম, তারপর আমি আবার তৃণমূল পার্টির মালিক হয়ে যাব, তৃণমূল পার্টির সিম্বলের মালিক হয়ে যাব, ব্যাপারটা অত সহজ না। সুদীপ ব্যানার্জি অবশ্য বলেছিলেন যে আমরা ওটার ব্যাপারে পার্টির সম্পত্তি, পার্টির প্রতীক, এসব ব্যাপারে আমার যে অভিজ্ঞতা তাতে কোর্টে ডিসিশন হবে, মানে কোর্টে আদালতের পথে সবকিছু হবে, একটা হিন্ট দিয়েছিলেন এগুলোর জন্য। কিন্তু এখন যে অবস্থা তাতে তারা কোন দিকে যাবে নিজেরাই হচ্ছে একটু দিশারা অবস্থা হয়ে পড়েছেন। বিজেপির দিকে যাবেন না হচ্ছে বিজেপি বিরোধী থাকবেন। তো ওই মানে আমি আইনজীবীদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন ধরুন সিপিএম এর হচ্ছে সিপিএম একটা সময় 3টে রাজ্যে ক্ষমতায় ছিল, কেরলে, ত্রিপুরাতে, পশ্চিমবঙ্গে। সিপিএম এর সারা দেশে হচ্ছে সমস্ত রাজ্যে তাদের একটা রাজ্য কমিটি রয়েছে, যে কয়েক লক্ষ মেম্বার রয়েছে, বিভিন্ন রাজ্য কমিটি, তাদের জেলা কমিটি সমস্ত রয়েছে, একটা বিরাট স্ট্রাকচার রয়েছে। এমপি দেখুন সিপিএম এর 4টে এমপি বা 3টে এমপি, 2জন তো কেরল থেকে, 1জন তামিলনাড়ু থেকে জিতে এসছে, 3জন এমপি বা 4জন এমপি সিপিএম এর সংসদে রয়েছে। তো তারা যদি বলে বা কোন একটা জায়গায় বিধানসভাতে এমএলএ রয়েছে ধরুন 30 জন, তা 30 জন এমএলএ রয়েছে কেরল বিধানসভাতে সাপোজ, বা 20 জন এমএলএ রয়েছে, কি লোকসভাতে 3 জন বা 4 জন এমপি রয়েছেন। তারা যদি বলে যে আমরা হচ্ছে যে সিপিএম থেকে বেরিয়ে গেলাম, আমরাই আসল সিপিএম বলে দিলে, তার সিপিএম এর সারা ভারতবর্ষে যে স্ট্রাকচার রয়েছে, পার্টি স্ট্রাকচারটা, সেই পার্টি স্ট্রাকচারটা সে পেয়ে যাবে না। সিপিএম এর পার্টির যত সম্পত্তি আছে সব পেয়ে যাবেন। ওই 20-25 জন 30 জন দাবি করলেন, 30টা বিধায়ক, 5টা 6টা এমপি বললেন যে আমরা আজকে থেকে সিপিএম, আমরাই আসল সিপিএম, আমরা এই মূল সিপিএম যারা এমএবি সিপিএম এর সঙ্গে আমাদের কোনো যোগ নেই, এই সিপিএম কে আমরা মানি না, আমরাই আসল সিপিএম বলে দিল। 30টা এমএলএ আর হচ্ছে বা 40টা এমএলএ বা 5টা 6টা এমপি বলে দিলে সিপিএম পার্টিটা তার হয়ে যাবে, সারা ভারতবর্ষে পুরো পার্টিটা তাদের হয়ে যাবে। এটা তো হয় না কখনো, কারণ হচ্ছে তারা পরিষদীয় দল এবং সংসদীয় দল, বিধানসভায় বিধায়কদের পরিষদীয় দল, তারা সংসদীয় দল, সবটারই আসল মূল চাবিকাঠি হচ্ছে তাদের পার্টির হাতে। তারা পার্টির প্রতীক পেয়েছে বলেই ওই এমএলএদের কাছে কিন্তু পার্টির প্রতীকের চিঠি আসে না, পার্টির প্রতীকের চিঠিটা আসে পার্টির সভাপতির কাছে। মানে যা স্ট্রাকচারে যার যার পার্টি যেরকম স্ট্রাকচারে আছে, সিপিএম এর ক্ষেত্রে জেনারেল সেক্রেটারিরা পাবে, তৃণমূল বা কংগ্রেসের ক্ষেত্রে প্রেসিডেন্টরা পায়, স্টেট প্রেসিডেন্টরা, ন্যাশনাল প্রেসিডেন্টরা পায়, সিম্বলটা পায় পার্টি, সেই সিম্বল নিয়ে এমএলএ আর এমপিরা লড়ে। ওদেরকে বলা হয় পরিষদীয় দল, আর হচ্ছে সংসদীয় দল, তারা আসল দল নয়। তাই চাইলেই হচ্ছে দলের দখল নেওয়া যায় না। যাই হোক, আদালতে গেলে কি পরিণতি হবে তারা নিশ্চয়ই, এই বিক্ষুব্ধ যারা তৃণমূল আছে বা যখন এনসিপি এর যারা এমপিরা আছে 20 জন, তারা নিশ্চিতভাবে বুঝতে পারবেন। দেখা যাক ভবিষ্যতে কি হয়, কে কি পদক্ষেপ করে, আমরা তার জন্য অপেক্ষায় আছি। আর সুদীপ ব্যানার্জি আর কাকলি ঘোষ দস্তিদারের এই লাইনের বিরোধ, পলিটিক্যাল লাইনের বিরোধ, কার সঙ্গে থাকবো, বা বিজেপির গন্ধ বাঁচিয়ে থাকবো কিনা, বা বিজেপির সঙ্গে একেবারে মাখামাখি করবো কিনা, সেটা কতদূর গড়ায় তার জন্য আমরা অপেক্ষায় রয়েছি। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।